আমাকে বাস দিয়ে তিনটা বাড়ি মারছিল। সাতটায় সেই পুকুরটা পার হয়ে তাদের জীবনটা সেভ করছে। একটি মামলা দায়ের করা হয়, সেখানে আমি একমাত্র ছিলাম নারী মামলার আসামি। আমাদের বাসায় ছেলে পেলে ঢুকিয়ে দিবে, মানে যা না তা একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। কোনো একটা ঘটনা তাকে খুবই আবেগতাড়িত করে, হয়তো সেটা সৈয়দ আবু সাইদের শহীদ হওয়া অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণী আপুর আহত হওয়া। আপনার ক্ষেত্রে কোন ঘটনাটা আপনাকে খুব বেশি অনুপ্রাণিত করছে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য? 2024 সালের জুলাইয়ের যে ফার্স্ট স্টেপ থেকে আমি আসলে পূর্ব পরিচিতভাবে কোনো রাজনৈতিক দলের এগেনস্টেও ছিলাম না, বা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততাও আমার ছিল না। সেখান থেকে রাজনৈতিক যে পারিপার্শ্বিকতা যে বিষয়গুলো ছিল, এগুলাতে আমার কোনো ইন্টারেস্টও ছিল না। তো আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, সেখানে আসলে এই কোটা সংস্কার আন্দোলনের জন্য যে আমাকে সরকারি চাকরি পেতেই হবে, বা আমি সরকারি চাকরিতে কেমন মানে ডিজার্ভ করি, এই বিষয়গুলো যেমন ছিল, আমার ফ্যামিলি থেকে এসব মানে চাকরির ক্ষেত্রে আমার এই কোঠার 5% হোক আর 95% হোক, কোনোটাই আমার উপর ইফেক্ট পড়তো না মানে আর কি। তো সেখান থেকে কোঠা আন্দোলনের প্রথম থেকে কোঠার জন্য আন্দোলন না করলেও 16 তারিখে যখন দেখি আবু সাইদ যে বুক পেতে দিয়েছিল, তাকে আমাদের কিছু কতিপয় পুলিশ বাহিনীর কিছু চাটুকারিতা ফ্যাসিস্টের দোসর তারা যেভাবে আমার ভাইকে গুলি করে হত্যা করেছিল, এরপর সেগুলো দেখে আর ঘরে বসে থাকা কোনো মানুষের পক্ষেই সম্ভব ছিল না। আমি মূলত জুলাই 17 তারিখ প্রথম আন্দোলনে অংশ নিই। তার আগে 16 তারিখে আমাদের একটি জমায়েতের বিষয় ছিল, কিন্তু নানান বাধা বিপত্তির জন্য আমরা সেটি করে উঠতে পারিনি। পরবর্তীতে 17 তারিখ বিজয় চত্বর মানে সাবেক মির্জা আজম চত্বর থেকে আমাদের যে বিজয় মিছিল মানে যেই মিছিলটি শুরু হয়, সেটি 5 রাস্তা হয়ে কলেজের ফ্রন্টে এসে অবস্থান করে। ঠিক সেই টাইমেই আমাদের ছাত্রলীগ জামালপুর জেলা শাখার যে নেতারা ছিলেন, যারা অবস্থান করছিলেন, তাদের সংখ্যা বেশি একটা হবে না, 30 থেকে 40 জন। তাদের হাতে বড় বড় লাঠি বা পাইপ বা হচ্ছে আপনার ওই বাঁশ, প্রায় এতটুকু সাইজ হবে, এগুলো নিয়ে আমাদের ওপর মিনিমাম 5 থেকে 6 হাজার লোকের জমায়েত আমাদের এদিকে আসার সময় আমাদের উপর হামলাটা সৃষ্টি হয়। এর মাধ্যমে আমি একদম আমার ভিডিও ফুটেজ আছে বিভিন্ন টিভি চ্যানেলে, একদম সামনের সারিতে অবস্থান করতেছিলাম। সেটা আমি মসজিদের ভিতরে, যে কলেজের যে আমাদের মসজিদটা, এটার ভিতরে ঢুকিয়ে আহাদ মাহফুজ রুদ্র নামে একজন ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক নাকি সাধারণ সভা কিছু একটা পদে ছিলেন, মানে ভাইটাল পোস্ট। উনি আমাকে বলেছিলেন যে তুই আজম চত্বর থেকে মিছিলকে লিড দিয়ে নিয়ে আসতেছিস, দাঁড়া দেখ তোকে কি করি। আমাকে বাস দিয়ে তিনটা বাড়ি মারছিল, এবং আমার 3টা বোনকে তারা পিটিয়ে আমাদের পুকুরে মানে কলেজের যে পুকুরটা, সেখানে ফেলে দিছে। আমাদের কিছু বোন সাতটায় সেই পুকুরটা পার হয়ে তাদের জীবনটা সেভ করছে। কিন্তু আমি একটু ভারী হওয়ার কারণে আর সাঁতার না জানার কারণে আমি পুকুরে ঝাঁপ দিতে পারিনি, তো তাদের কবল থেকে আমি মুক্তিও পাইনি। পরবর্তীতে যখন বেধড়ক পিটানো হইলো আমাকে, তারপরে 2টা ভাই আমার পরিচিত আমাকে সামনে এসে কোনোভাবে রেস্কিউ করে তারা আমাকে বাসায় সেফভাবে পৌঁছায় দিয়ে আসে। 17 তারিখ আন্দোলন করার পর আমি যেন 18 তারিখে না যাই, সেজন্য জামালপুরে আপনার প্রায় 44 জনের নাম নিয়ে 500-600 অজ্ঞাতনামা নিয়ে একটি মামলা দায়ের করা হয় 17 তারিখ বিকালেই। সেখানে আমি একমাত্র ছিলাম নারী আর কি মামলার আসামি, 12 নম্বর আসামি ছিলাম। তো সেই ক্ষেত্রে আপনার অনেক রিকোয়েস্ট করা হয়েছে মামলা থেকে নাম কাটার জন্য, কিন্তু তারা কোনো কথা শুনেনি। বরঞ্চ আপনার আন্দোলনের পরবর্তী সময়েও তারা আমাদের এলাকায় অবস্থান করেও আমাদেরকে বাসা থেকে তুলে দিবে, আমাদের থাকতে দিবে না, আমাদের বাসায় ছেলে পেলে ঢুকিয়ে দিবে, মানে যা না তা একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমি যেটা মনে করছি যে 5 তারিখের পর যে নারীদের অংশগ্রহণ ছিল,
আমাদের যে আগস্ট মাস ব্যাপী যে কর্মসূচিগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে, সেখানে নারীদের অংশগ্রহণ আগস্ট মাস পর্যন্ত ঠিক ছিল। দেশ সংস্কারের জন্য দেশ সংস্কার বলেন বা ফ্যাসিস্ট দোসরের যে নির্যাতন নিপীড়ন বিভিন্নভাবে নানান সেক্টরে এর প্রবাহটা বিস্তার করার ক্ষেত্রে নারী দায় হয়তো এটার ভুক্তভোগী সব জায়গায় বেশি হয়। এর জন্য সে সময় আন্দোলনের টাইমে নারীদের অংশগ্রহণটাই আমরা বেশি লক্ষ্য করেছি। এবং নারীরা যেভাবে আমাদের ভাইকে সেভ করেছে, এবং 5 আগস্টে যে গণভবনের দিকে আমাদের যে মিছিলের মুখটা ছিল, সামনের দিকে আমাদের ভাইয়েরা আমাদের নারীদেরকে দিয়ে দিয়েছিল, কারণ তারা জানতো যে সশস্ত্র বাহিনীতে নারীদের যে অংশটা মানে সংখ্যাটা নিতান্তই খুবই কম। এবং আর্মিদের বলেন বা নৌবাহিনী বিমান বাহিনী এদের ডিরেকশন যে ছেলেরা মেয়েদের গায়ে কখনো টাচ করতে পারবে না, যেটা আমাদের পুলিশ ভাইয়েরা প্রায়ই করে থাকেন। তো এই দিক থেকে আমাদের ভাইয়েরা হয়তো বুঝতে পেরেছিল যে নারীদের সামনে দিলে তাদের পিছনে ভাইয়েরা নিরাপদ। কিন্তু আজকে সময়ের যে প্রবাহের স্রোতে আমাদের নারীদেরকে আমরা হারিয়ে বসতে চলেছি, এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের নারীদেরকে স্মরণ করতে হয়, যা আমাদের জন্য নিতান্তই দুঃখজনক। কেন আমরা নারীদেরকে আলাদা করে প্রোগ্রাম করে স্মরণ করব বা আলোচনা সভা করে স্মরণ করব? আমাদের দেশের 51% নারী, 49% হচ্ছে মেল। কিন্তু আমরা এই একটা বড় অংশকে যদি বাদ দিয়ে দেশের সংস্কার বা বিচার বা অন্য যে কোনো উন্নতির ক্ষেত্রে যদি কোনো কিছু করতে চাই, সেটা আমাদের জন্য হবে একটি খুবই দুঃখজনক বিষয়। সো আমি বলবো যে নারীদেরকে তাদের সম্মান অগ্রাধিকার দিয়ে, তাদের সম্মান দিয়ে এবং তাদের যে ন্যায্য অধিকার সেটা বুঝিয়ে দিয়ে আমরা সামনের দিকে আমাদের দিনগুলোকে অগ্রসর করে নিয়ে যেতে চাই। সত্যি কথা বলতে গেলে বাবা মারা এখন এমন পরিস্থিতিতে মানে এমন পরিবেশে এসে পড়েছেন, ছেলে মেয়ে এসএসসি মানে মাধ্যমিক পাশ করলেই তারা চিন্তা করেন যে ছেলে মেয়েকে এই দেশে রাখবো না, তাদেরকে বিদেশে পাঠিয়ে দিব, এদেশে কোনো ভবিষ্যৎ নেই, এদেশে ছেলে মেয়ের জীবনের কোনো নিরাপত্তা নেই, কোনো নিশ্চয়তা নেই। তারা বিদেশের দিকে একটু মানে আমাদের তরুণ প্রজন্মেরা বিদেশের দিকে একটু বর্তমানে ঝুঁকছে বেশি। কিন্তু আমরা যদি আমাদের দিক থেকে চিন্তা করি, আমাদের বিদেশে না ঝুঁকে বিদেশটাই যদি আমাদের বাংলাদেশকে যদি আমরা ওই রূপ দিতে পারি, এবং তার অনেকাংশই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে যে স্বপ্নের দিকে আমরা এগোতে চলেছি, তার বিভিন্ন জায়গায় ব্যাঘাত ঘটছে। নানান রাজনৈতিক অরাজনৈতিক পারিপার্শ্বিকতার কারণে তিনি তার কাজে এগোতে পারছেন না। যদি আমরা তাকে সম্মান করে, তাকে শ্রদ্ধা করে তার কাজে যদি আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, আমার মনে হয় যে বিদেশের যে মানে স্ট্রাকচার, বিদেশের যে স্ট্রাকচারগুলো তার থেকে আমাদের বাংলাদেশ কোনোভাবে পিছিয়ে নেই। যদি তার গতানুগতিকভাবে বিষয়গুলো এগোতে থাকে, তাহলে আমাদের মা বাবাদেরও চিন্তা করতে হবে না যে আমাদের পোলাপানকে ফরেনে পাঠাবে বা উচ্চশিক্ষার জন্য তাদেরকে বাইরে যেতে হবে। সেগুলো সুযোগ সুবিধা যদি আমাদের দেশেই করা যায়, আমি এই স্বপ্নটাই সবসময় দেখে আসি, এবং আমি এটা বাস্তবায়নের জন্য যদি কখনো আমাকে দেশের কোনো ক্ষুদ্র প্রয়োজনের দরকার পড়ে, আমি ইনশাল্লাহ সেই ক্ষেত্রে কাজ করে যাব।